তাহলে আমরা কত ক্লাসে তাপ কি এটা আলোচনা করছিলাম, মনে আছে তোমার? তাপ কি? তাপ হচ্ছে এক মানে শক্তির মতো, শক্তির অন্য একটা শক্তি। রূপ। শক্তি আসলে নতুন কোনো রূপ নয়, এটা হচ্ছে কি যেন ছিল, কোনো একটা সিস্টেমের অণুগুলোর বা কণাগুলোর বিশৃঙ্খল গতিশক্তি হচ্ছে তাপ শক্তি। ঠিক আছে? তো তাপ যেহেতু শক্তি, তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে? এখন আমরা চলে আসি তাপমাত্রার বিষয়টাতে। এখানে অবশ্য তোমাদের তার আগে আরও কিছু কিছু বিষয় দিয়েছে, এগুলো পরেও দিতে পারতো। তাপ সঞ্চালন, আপেক্ষিক তাপ, তাপের প্রবাহ, এই বিষয়গুলো আমার মনে হয় এগুলো পরে দিলে ভালো হয়। তার আগে তাপমাত্রা কি এটা বোঝাটা দরকার। তাপমাত্রা কি? ধরো কোনো একটা বস্তু যখন আমরা স্পর্শ করি তখন ঠান্ডা বা গরমের অনুভূতি পাই, তাই না? অথবা স্বাভাবিক অনুভূতি পাই যে কোনো একটা, তাহলে এই অনুভূতির কারণ হচ্ছে তাপ, তাই তো? তাহলে কোনো একটা বস্তুতে তাপ শক্তি থাকলে ওই বস্তুটার কোনো একটা তাপীয় অবস্থা, মানে একটা একটা ওই বস্তুটা একটা এমন একটা তাপীয় অবস্থা সৃষ্টি হয় যাতে করে এটা গরম লাগে অথবা ঠান্ডা লাগে। তাহলে কোনো বস্তুর এই তাপীয় অবস্থাকে, তাপের ফলে তার যে অবস্থা, সেটাকে তাপমাত্রা বলে। তাহলে এই সংজ্ঞা দিয়ে আসলে পুরোপুরি বুঝতে পারছো কি না? বুঝতে পারো? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলতে পারি যে তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যার ফলে কোনো একটা বস্তু উষ্ণ বা ঠান্ডা অথবা স্বাভাবিক বোধ হয়। কিন্তু এই সংজ্ঞা দিয়ে আসলে আমরা পুরোপুরি বুঝতে পারছি না যে আসলে কী সেই তাপীয় অবস্থা, কেন কোনো কিছু থেকে, কোনো একটা বস্তু থেকে আরেকটা বস্তু বেশি গরম লাগছে। ঠিক আছে, আমরা ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে যাবো এটার। প্রথম কথা হচ্ছে আমরা কি এই তাপীয় অবস্থাটা কি আমরা অনুভূতি দিয়ে পরিমাপ করতে পারবো? আমাদের অনুভূতি দিয়ে কি আমরা বলতে পারবো যে এটা বেশি ঠান্ডা নাকি বেশি গরম? সবসময় বলতে পারবো? বলতে পারবো না। যেমন ধরো একজ্যাক্টলি তো বলা অবশ্যই যাবে না, তুলনা করা যাবে কিনা? আচ্ছা, তুলনা করা যাবে কিনা একটু দেখি। যেমন ধরো তিনটা আমরা ধরো এখানে তিনটা পাত্র নিলাম, তিন পাত্রেই পানি রাখলাম। ধরো মাঝখানের পাত্রে রাখলাম স্বাভাবিক পানি, স্বাভাবিক তাপমাত্রার পানি, যেটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না। আর এই পাশে রাখলাম গরম পানি, আর এই পাশে রাখলাম ঠান্ডা পানি একদম। ঠিক আছে? এখন ধরো আমার ডান হাত, আমার যে কোনো একটা হাত, এই হাতটা এই গরম পানিতে আর আরেকটা হাত ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। তারপর দুটা হাতই যখন আমি এই স্বাভাবিক তাপমাত্রার পানিতে আনবো, তখন এই স্বাভাবিক তাপমাত্রার পানিটা কিন্তু দুটো হাত কিন্তু একই অনুভূতি পাবে না। যেটা গরম পানি থেকে যে হাতটা এখানে এনেছি সেটা এটাকে ঠান্ডা অনুভব করবে, আর ঠান্ডা পানি থেকে যে হাতটা এখানে এনেছি সেই হাতটা একই পানিকে কিন্তু গরম অনুভব করবে। দেখো, বুঝতে পারছো? তাহলে একই বস্তু কিন্তু আমার দুই হাত দুই রকম অনুভূতি পাচ্ছে। বুঝো নাই বলে? ঠিক আছে, তাহলে আমরা অনুভূতি দিয়ে ঠিক ঠিক তাপমাত্রাটা তুলনাও সবসময় করতে পারবো না। দেখো, বুঝতে পারছো? আমি প্রথমে তুলনা করতে পারবো, কারণ প্রথমে এটা ঠান্ডা, এটা গরম, হ্যাঁ, কিন্তু ওখান থেকে স্বাভাবিক যখন আমার দুটো হাত একই তাপমাত্রায় ছিল, প্রথমে মানে কি আমি যখন এখানে ডুবাইনি, একই তাপমাত্রা ছিল, পরিবেশের তাপমাত্রা ছিল, তখন আমি তুলনা করতে পারবো। কিন্তু আমার যদি দুই হাত দুই রকম তাপমাত্রায় থাকে আগে, সেই দুইটা হাতকে যখন আমি একটা বস্তু, সেই দুইটা হাত দিয়ে যখন আমি একটা বস্তুকে স্পর্শ করবো, তখন ওই একই বস্তু দুইটা হাতে দুই রকম অনুভূতি পাবে, গরম বা ঠান্ডা অনুভূতি পাবে। ঠিক আছে? কাজে আমরা অনুভূতি দিয়ে ওইটাকে ঠিক তুলনাও করতে পারবো না পুরোপুরি। তাহলে এক্স্যাক্টলি আমাকে যন্ত্র তৈরি করতে হবে এটা মাপার জন্য। তো যন্ত্র তৈরি করার আগে আসলে তাপমাত্রা বিষয়টা আরেকটু ভালো করে বুঝতে হবে। আমরা প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছি যে তাপের ফলে বস্তুর একটা তাপীয় অবস্থা, যার ফলে সে গরম, কতটুকু গরম বা কতটুকু
গরম কিনা অথবা কতটুকু গরম, ঠান্ডা কিনা অথবা কতটুকু ঠান্ডা, এটা প্রকাশ করা যায়। এটা মানে এই যে তাপীয় অবস্থার ফলে এই জিনিসটা আমরা পাই, সেটাকেই বলা হচ্ছে বস্তুর তাপমাত্রা। তাহলে এটা বুঝতেছি তুমি কি বুঝতে পারছো এটা, যে তাপ এবং তাপমাত্রা আসলে একই বিষয় নয়। তাপমাত্রা হচ্ছে তাপের একটা ফলাফল, একটা তাপের ফলে একটা কিছু একটা, কি বুঝতে পারছো, বস্তুর কোনো একটা অবস্থা, তাপ তাপ শক্তি থাকার ফলে বস্তুর কোনো রকম এমন একটা অবস্থা যেটার ফলে সেটা গরম বা ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তবে এই সংজ্ঞা দিয়ে আসলে যথেষ্ট হচ্ছে না। আমরা তো গত ক্লাসে বলছিলাম তাপ হচ্ছে ক্যালোরিক, তাপের পুরাতন মতবাদ ছিল ক্যালোরিক মতবাদ, যেখান থেকে তাপের পুরাতন এককটা ছিল ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা ক্যালোরিক মতবাদ অনুসারে যে বস্তুর ক্যালোরিক চাপ বেশি, ক্যালোরিকের পরিমাণ নয়, ক্যালোরিকের চাপ বেশি, সেই বস্তুর বেশি গরম অনুভব করবে। আর যে বস্তুতে ক্যালোরিক চাপ কম, সে বস্তু ঠান্ডা অনুভূত হবে। আচ্ছা, দুইটা বস্তুর মধ্যে যদি আমি তাপীয় সংযোগ দিই, একটা ঠান্ডা, একটা তাপমাত্রা কম, তাপ নয় তাপমাত্রা কম, আর একটা তাপমাত্রা বেশি। ঠিক আছে, তাপের পরিমাণ নয়, তাপমাত্রা নামক কিছু একটা বেশি। ঠিক আছে, তাহলে কোন দিক থেকে তাপ কোন দিকে যাবে? সবসময় বেশি তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রা অঞ্চলের দিকে তাপ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হবে। মানে বেশিগুলো কমের দিকে যাবে। বেশিগুলো বলতে বেশি তাপমাত্রা অঞ্চল থেকে, যে বস্তুর তাপমাত্রা বেশি, বেশি তাপমাত্রা ওখানে যে বেশি তাপ আছে এরকম নাও হতে পারে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো। ওখানে হয়তো বেশি তাপ নাও থাকতে পারে, তাপমাত্রা কোনো কারণে, তাপমাত্রা নামক কোনো একটা বিষয় কোনো কারণে বেশি। তাপমাত্রা বেশি বলতে তো আমরা আসলে বুঝি হচ্ছে গরম। হ্যাঁ হ্যাঁ, আর তাপমাত্রা যত অপেক্ষাকৃত কম গরম, অপেক্ষাকৃত ঠান্ডা। হ্যাঁ, তাহলে গরম অঞ্চল থেকে বা উষ্ণ তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রা অঞ্চলে তাপ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হবে। যদি এদের মধ্যে তাপ সঞ্চালনের জন্য আমি পথ করে দিই, মানে তাপীয় সংযোগ দিই, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সবসময় উষ্ণ অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রার অঞ্চলে তাপ প্রবাহিত হবে। তাহলে তাপমাত্রার আরেকটু সঠিক সংজ্ঞা এখান থেকে দেওয়া যেতে পারে। তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা তাপের ফল, তাপীয় ফল বা তাপীয় অবস্থা, ঠিক আছে, যা নির্দেশ করে, যে অবস্থাটা নির্দেশ করে দুটি বস্তুর মধ্যে তাপীয় সংযোগ দিলে কোন দিক থেকে তাপ কোন দিকে প্রবাহিত হবে। কি বুঝতে পারছো? তাহলে তাপমাত্রা কি নির্দেশ করে? তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপের একটা ফল, কোনো একটা বস্তুর তাপীয় একটা অবস্থা, যা যে অবস্থাটা নির্দেশ করে দুটি বস্তুর মধ্যে তাপীয় সংযোগ দিলে কোন দিক থেকে তাপ কোন দিকে প্রবাহিত হবে, অথবা তাপ প্রবাহের দিক নির্দেশ করে যে রাশিটা, সেটাকেই বলতে পারি আমরা তাপমাত্রা। বুঝতে পারছো? আমি জানি না তোমাদের বইয়ের সংজ্ঞাটা কীভাবে আছে, তোমাদের বই অবশ্য আলাদা করে সংজ্ঞা দেয় না বোধহয়, না? তো আমি এখানে তাপমাত্রার সংজ্ঞাটা পড়েছি। কিন্তু তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় ফল বা তাপীয় অবস্থা, যা নির্দেশ করে দুটি বস্তুর মধ্যে তাপীয় সংযোগ দিলে কোন দিক থেকে তাপ কোন দিকে প্রবাহিত হবে। তাহলে তাপীয় যে অবস্থাটা এই প্রবাহটা নির্ধারণ করবে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তারপরেও পুরোপুরি বুঝি নেই কী সেই অবস্থা, এখন আর ভিতরে ঢুকিনি, এবার আমরা ভিতরে ঢুকি। আচ্ছা, ধরো আমি এক পাত্র পানি নিলাম, অনেক বেশি পরিমাণ পানি আছে এখানে, আর এখানে একটা ছোট চামচে আমি অল্প একটু পানি নিলাম, একদম অল্প পরিমাণ পানি আছে। দুটাকেই তাপ শক্তি দিলাম, একই পরিমাণ অবশ্যই নয়। ধরো এটাতে আমি 1000 জুল তাপ শক্তি দিলাম, আর এটাতে মাত্র 5 জুল তাপ শক্তি দিলাম। এটার তাপমাত্রা হয়ে গেল 75 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্মোমিটার দিয়ে পরিমাপ করে দেখা গেল এর তাপমাত্রা হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ডিগ্রি সেন্টিগ্রেড কি, থার্মোমিটার কী করে তৈরি করা হয়, এগুলো পরের বিষয়। আগে তাপমাত্রা বিষয়টাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমরা। আর এটার তাপমাত্রা দেখা গেল যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দুইটার মধ্যে তাপীয় সংযোগ দেওয়া হলো,
কোন দিক থেকে তাপ কোন দিকে প্রবাহিত হবে? তাপীয় সংযোগ বলতে মানে হচ্ছে যে তাপ প্রবাহিত হওয়ার জন্য ভালো একটা পথ তৈরি করে দেওয়া হলো। কি বুঝতে পারছো? যেমন ধরো এখানে পানির মধ্যে একটা লোহার তার ডুবিয়ে চামচের পানির মধ্যে দেওয়া হলো। লোহা হচ্ছে ভালো তাপ পরিবহন করে, ঠিক আছে? তাপের পরিবহন কি, পরিচরণ কি, বিকিরণ কি আমরা পরে দেখবো, যদি এগুলো আগে দিয়েছে আর কি। তো 80 ডিগ্রিটা 75 ডিগ্রিতে যাবে, মানে এখান থেকে তাপ এদিকে যাবে, কিন্তু কেন? এখানে তাপ অনেক বেশি আর এখানে তো তাপ অনেক কম, কিন্তু ওখানে পানির পরিমাণ পানির পরিমাণও কম। তার মানে এত 5 জুল তাপই ওর জন্য হয়তো বা বেশি হয়ে যাচ্ছে, তাই তো? মানে পরিমাণের তুলনায় তাপ বেশি, এই জন্যই হয়তো তার তাপমাত্রা নামক বিষয়টা বেশি, তাই না? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে অনেকটা কাছাকাছি গেছো তুমি। তাপ কি? এই যে 1000 জুল তাপ শক্তি, এটা হচ্ছে এই পদার্থের যে মোট অণুগুলো আছে, সবগুলো অণু আমি যখন বাইরে থেকে শক্তি দিচ্ছি, আমার সবগুলো অণু কিছু কিছু শক্তি পেয়েছে না? সবগুলো অণুর মোট যে পরিমাণ শক্তি পেয়েছে সেটা হচ্ছে 1000 জুল মোট শক্তিটা, ঠিক আছে? আর এখানেও সবগুলো অণু মিলে মোট 5 জুল শক্তি পেয়েছে। সবগুলো অণুর শক্তি যোগ করলে যে শক্তিটা নতুন করে পেয়েছে সেই শক্তিগুলো যোগ করলে যোগফল হবে 5 জুল। আর এখানে মোট শক্তি, তাপ শক্তি অর্থাৎ মোট নতুন শক্তি, হ্যাঁ, অণুগুলোর মোট নতুন যে শক্তি পেয়েছে সেই মোট শক্তিটা হবে 1000 জুল। এখানে অণু আছে অনেক বেশি আর এখানে অণু আছে অনেক কম। হয়তো প্রত্যেকটা অণু এখানে কম শক্তি পেয়েছে, কিন্তু মোট যোগ করে যোগফলটা 1000 জুল হয়েছে, কারণ অণুর সংখ্যা বেশি বলে। আর এখানে প্রত্যেকটা অণু অনেক বেশি শক্তি পেয়েছে, কিন্তু অণুর সংখ্যা কম বলে যোগ করে মাত্র 5 জুল আসতেছে। বুঝতে পারছো? ধরো একটা যুদ্ধ, দুইটা রাজ্য মিলে যুদ্ধ লাগছে, ঠিক আছে? ওকে, এখন প্রাচীন যুদ্ধ তো কতগুলো নিয়ম নীতি মেনে চলতো তারা। যেমন ধরো প্রাচীন যুদ্ধ হতো ময়দানে দুই দেশের বা দুই রাজ্যের সেনাবাহিনী সৈন্য নিয়ে আসতো মুখোমুখি, ঠিক আছে? তারপর অনেকটা খেলার মতো যুদ্ধ স্টার্ট করে দিত একজন, তাকে কেউ মারতে পারবে না। তারপর তারা একে অপরের উপর বিভিন্ন কৌশল ঝাঁপিয়ে পড়তো, ঠিক আছে? দাবার মতো অনেকটা। তো অনেক নিয়ম ছিল, যেমন একটা নিয়ম হচ্ছে এরকম যে যুদ্ধের ক্ষয়ক্ষতি যাতে কমানো যায় তার জন্য তারা দুই দলই একটা ডিসিশন নিত যে আমরা সবাই মিলে এখানে যুদ্ধ না করে, এই ধরো আমার দল থেকে সবচেয়ে শক্তিশালী যে একজন বা সবচেয়ে দক্ষ যে, আর তোমার দল থেকে সবচেয়ে দক্ষ যে, তাদের মধ্যে যুদ্ধ হবে। সেখানে যে জিতবে ওই দেশ জিতে যাবে, তাহলে ক্ষয়ক্ষতিও কম হলো। তাহলে ধরো এখানে কিন্তু অনেক সোলজার আছে, তাই না? আচ্ছা, ধরো একটা দেশের সৈন্যগুলো সবাই দুর্বল, দক্ষতা কম, কিন্তু সৈন্য সংখ্যা অনেক বেশি। আরেকটা দেশের সৈন্য নিয়ে আসছে যে একদম অল্প, কিন্তু প্রত্যেকেই দক্ষ। এখন যদি এখানে সবগুলো দুর্বল সৈন্য সবাই মিলে যদি এদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু এরা পারবে না, কারণ এখানে সৈন্যের সংখ্যা বেশি যে। কিন্তু যদি এমন হয় একজন বনাম একজন, তাহলে বেশি সংখ্যক সৈন্য যাদের আছে তারা কিন্তু হেরে যাবে, কারণ এখানে প্রত্যেকটা সৈন্যের দক্ষতা কিন্তু অনেক বেশি। একজন বনাম একজন যুদ্ধ হলে কিন্তু এই জিতে যাবে, তাই না? তাহলে এখানেও তাপের প্রবাহটা হয় একজন বনাম একজন। ধরো এখানে এই কঠিন পদার্থ মনে করো, এটা কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় দেখি আমরা। কঠিন পদার্থের ক্ষেত্রে ধরো এখানে অনেকগুলো অণু আছে, ধরো কতগুলো অণু লাইন ধরে দাঁড়িয়ে আছে। ধরো এই অণুটার গতিশক্তি কম, একটা অণু দুর্বল, আর এই অণুটা বেশি গতিশক্তি। তাহলে এই শক্তিটা এ ট্রান্সফার করতে চাইবে, তার শক্তিটা এখানে ট্রান্সফার করতে চাইবে, কে পারবে? ও পাবে। একটা অণু থেকে শক্তি ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অণুতেই যায়, মানে এখানে তাপ শক্তির সঞ্চালনটা হয় একজন বনাম একজন। তাহলে এখানে দেখো, এখানে যদিও মোট শক্তি অনেক কম, কিন্তু প্রত্যেকটা অণুর গড় গতিশক্তি অনেক বেশি। আর এখানে যদিও মোট শক্তি অনেক বেশি, কিন্তু এখানে অণুর সংখ্যা এত বেশি যে এখানে প্রত্যেকটা অণু গড়ে পেয়েছে অনেক কম শক্তি। কাজেই যদি এখানে একটা অণুকে শক্তি দিতে হয়, তাহলে এখান থেকে একটা অণুকে শক্তি দিতে পারবে যে, এখান থেকে একটা অণুকে শক্তি দিতে পারবে না। অর্থাৎ
তাপ এখান থেকে এখানে প্রবাহিত হবে, কারণ এখানে গড় গতিশক্তি বেশি, তাই না? মোট গতিশক্তিটা হচ্ছে তোমার তাপ শক্তি আর কি। মোট শক্তি যদিও কম, কিন্তু অণুগুলোর গড় গতিশক্তি বেশি, তাই না? তাহলে আমরা আশা করি তাপমাত্রার একটা, এই যে তাপীয় অবস্থা বলছে, তাপীয় ফল, আশা করি একটা ধারণা পেলাম। দেখো, তাপমাত্রা হচ্ছে আসলে একটা সিস্টেমের অণুগুলোর গড় গতিশক্তির সমানুপাতিক একটা রাশি। কি বুঝতে পারছো না? কঠিন হয়ে গেছে। সমানুপাতিক কেন বলছি? কারণ তাপমাত্রা কি, এটা মানুষ আগে থেকে না চিনেই আগেই তাপমাত্রার একক দিয়ে দিয়েছে, মানে খুব ভালো করে চিনতে পারেনি তখনও, কিন্তু তখন ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপার পরোক্ষ পদ্ধতিতে কিন্তু তাপমাত্রার একক নির্ধারণ করে ফেলেছে। পরে আমরা জানতে পারলাম যে তাপমাত্রা তো আসলে অণুগুলো, একটা সিস্টেমে অণুগুলোর গড় গতিশক্তি। তাহলে গড় গতিশক্তির একক তো হবে জুল পার মোল, জুল পার অনুসংখ্যা বা মোল। মোল জিনিসটা বুঝো কি? আচ্ছা, মোল যদি না হয় জুল পার অনুসংখ্যা, তাই না? তাপমাত্রার একক হবে, কিন্তু তাপমাত্রার একটু আগে বিজ্ঞানীরা অন্যভাবে নির্ধারণ করে রেখেছেন আমাদের জন্য, ফারেনহাইট, সেলসিয়াস। এজন্য তাপমাত্রা যে নতুন যে স্কেলটা আমাদের প্রচলিত, যে স্কেলগুলো, যে এককগুলো প্রচলিত, সেই এককে তাপমাত্রা বিষয়টা আসলে একটা সিস্টেমের অণুগুলোর গড় গতিশক্তির সমানুপাতিক একটা রাশি। বুঝতে পারছো? আসলে তাপমাত্রা হচ্ছে একটা সিস্টেমের অণুগুলোর গড় গতিশক্তি। বুঝো নাই বোধহয়? কঠিন লাগছে? ওকে। তাহলে জ্বর উঠে না, তখন কি ওটাও গড় গতিশক্তি বেড়ে যাচ্ছে। শরীরের চামড়া না, শরীরের প্রতিটা কোষের, প্রায় ম্যাক্সিমাম কোষের, সেই কোষ থেকে তাপ, সে অনিয়ন্ত্রিতভাবে কোষগুলো বেশি শক্তি উৎপন্ন করছে, যার এতগুলো শক্তি উৎপন্ন করার কথা না। সেই শক্তিটা লস হয়ে যাচ্ছে, কাজে আমি দুর্বল হয়ে যাচ্ছি। সেই শক্তিটা তার সঞ্চয় করে রাখার কথা ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? জ্বর মূলত হয় হচ্ছে, জ্বরের কারণ হচ্ছে এক, জীবাণুঘটিত। প্রথমে তোমার শরীরে কোনো একটা ভাইরাস প্রবেশ করেছে। আমাদের শরীরে এই মুহূর্তে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া প্রবেশ করছে, কিন্তু আমাদের কিছু হচ্ছে না কেন? এই মুহূর্তে তুমি রোধ করতে পারবে না। সমস্ত রকমের বাহ্যিক সংযোগ দিয়ে, নাক মুখ দিয়ে আমাদের ভিতরে অসংখ্য জীবাণু প্রবেশ করছে। এক্স্যাক্টলি, আমাদের ডিফেন্স মেকানিজম আছে, ইমিউনিটি একটু আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। শ্বেতকণিকাগুলো কত পুষ্ট, কত সংখ্যা কত আছে, কেমন আছে, এগুলোর উপর রোগ প্রতিরোধ ক্ষমতা বিষয়টা নির্ভর করে। তাহলে আছে বলে কিন্তু এই জীবাণুগুলো ধ্বংস করে ফেলতেছে, কাজে আমাদের কিছু হচ্ছে না। ঠিক আছে, ওকে। এখন ধরো কোনো কারণে একটা অজানা জীবাণু ঢুকলো, ঠিক আছে, যে জীবাণুটাকে আমরা আগে আমাদের শরীর আগে চিনে নি, শ্বেতকণিকা আগে চিনে নেই, অথবা এমন একটা জীবাণু ঢুকলো যেটার সঙ্গে শ্বেতকণিকা সহজে পারে না যুদ্ধ করতে। এমনি ফাইট করে জিতে যাবে এক সময়, নাও জিততে পারে, সে শ্বেতকণিকার সেই জীবাণুর থেকে অতটা শক্তিশালী নয়। তখন কি করবে? তখন সেই জীবাণু, ধরো ভাইরাসটা, আমাদের কোষে ভাইরাসের কাজটা কি এমনি তুমি বলতে পারবে? যদি তোমাদের ভাইরাস ব্যাকটেরিয়া অবশ্য নাই, 9, 10, 8 ছিল মনে হয়, 7, 8 জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া কখনো পড়ো নাই তোমরা লাইফে? কি বলো? না, খাই না, খাই যারা, তারা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে যে আমাদের ভিতরে ঢুকে তার প্রয়োজনীয় খাবার খাওয়া এবং দূষিত পদার্থ ত্যাগ করা। এই জন্যই ব্যাকটেরিয়া ঘটিত ঝামেলাগুলো হয় শরীরের মধ্যে। ভাইরাস এমন একটা ক্ষুদ্র জীব, তাকে জীবও বলা যাবে না, তার কোনো কোষও নাই, শুধু একটা ডিএনএ আছে বা আরএনএ। যেগুলো ডিএনএ ভাইরাস, শুধু একটা ডিএনএ আছে, আর যেগুলোকে আরএনএ ভাইরাস যেগুলো, সেগুলো শুধু একটা আরএনএ আছে, আর বাইরে একটা ডিফেন্স আছে, একটা প্রোটিন কোড আছে, যেটার ভিতরে একটা ডিএনএ আছে শুধু। একে ঠিক জীবও বলা যাবে না। এই যখন জীবদেহের বাইরে থাকে, ও তখন জড় বস্তু, ওর কোনো জীবন নেই। যেই মাত্র সে জীবদেহের সংস্পর্শে আসবে, সাথে সাথে তার ডিএনএর মধ্যে সজীবতা সৃষ্টি হবে। তখন ভাইরাসটা করবে কি, কোষের ভিতর ঢুকে, ওর কাজ একটাই, খাওয়াটাও আনা। ওর কাজ হচ্ছে ডিএনএ কপি করা। ওর ডিএনএটা আমার শরীরের নিউক্লিয়াসের ডিএনএকে ব্যবহার করে, নিউক্লিয়াসের মেকানিজমকে ব্যবহার করে তার মতো অসংখ্য ডিএনএ তৈরি করবে, অসংখ্য ভাইরাস তৈরি করবে সে। কি বুঝতে পারতেছো? তার টিকে থাকার এটাই উপায়। সে জাস্ট ভাইরাস তার মতো করে তৈরি করতে যাচ্ছে এবং আমার কোষের মেকানিজমকে ধ্বংস করে দিবে। এখন কোষ কি ছেড়ে দেবে বলো? শ্বেতকণিকার
শ্বেতকণিকা তো পারলো না, সুতরাং কোষ শেষ পর্যন্ত তার ডিফেন্স মেকানিজম একটাই, কোষ তখন প্রচণ্ড তাপ উৎপন্ন করবে, বুঝতে পারছো, যাতে করে ওই প্রোটিন কোডটাকে ভেঙে ডিএনএটাকে নষ্ট করে দিতে পারে। সো দেন তোমার শরীরে জ্বর হচ্ছে মানে হচ্ছে তোমার কোষ তখন জীবাণুর সঙ্গে ফাইট করার জন্য প্রচুর এটিপি ধ্বংস করছে, বুঝতে পারতেছো। এবং এটিপি ধ্বংস করছে মানে কি, তোমার সঞ্চিত শক্তি সে নষ্ট করতে বাধ্য হচ্ছে ওই ভাইরাসগুলোকে ধ্বংস করার জন্য, এবং তুমি দুর্বল হয়ে যাবে। মানে জ্বর খারাপ জিনিস না। হ্যাঁ, এবার তুমি যদি বাইরে থেকে ওষুধ যখন তুমি খাবে তখন শ্বেতকণিকাগুলো বিশাল শক্তি পেয়ে যাবে। তো নর্মাল যে ইনফ্লুয়েঞ্জা জ্বরগুলো হয় এগুলো কোনো সমস্যা না। তুমি তবে তুমি যদি ওষুধ এমনিতে ওষুধ না খেলেও অনেক সময় নিজে থেকে ভালো হয়ে যায়। শ্বেতকণিকাগুলো এমনিতেই অনেকের আছে যে এমনিতেই কিছুক্ষণের মধ্যে কিছুদিনের মধ্যে শক্তি পেয়ে যাবে, তারা তখন ভাইরাসগুলোকে ধ্বংস করে ফেলতে পারবে। বিষয়টা হচ্ছে এখানে ম্যান টু ম্যান ভ্যারি করবে আর কি। বিষয়টা হচ্ছে যে ভাইরাস কত হারে তার বংশবৃদ্ধি করতে পারছে, ওখানে কত হারে সে ডিএনএ উৎপন্ন করতে পারছে, তার তুলনায় তোমার যদি শ্বেতকণিকা বৃদ্ধির হার, তখন শ্বেতকণিকা বেড়ে যেতে হবে সংখ্যা। শ্বেতকণিকা রক্ত কোথায় উৎপত্তি লাভ করে পড়েছো, রক্ত সঞ্চালনের বিষয়গুলো, যদি এগুলো আমার বিষয় না কিন্তু তারপরও নো, হৃৎপিণ্ড কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করিয়ে দেওয়া, ঠিক আছে। সাধারণত সমস্ত রক্তের কণিকাগুলো উৎপত্তি লাভ করে অস্থিমজ্জায়। আমাদের শরীরে যে অস্থিমজ্জাগুলো আছে, হাড়ের মজ্জা বুঝছো, ইয়ে মুরগির রান খাইছো না, রানটাকে চিবিয়ে ভিতরে যে জিনিসগুলো বের হয় নরম, এগুলোকে মজ্জা বলে। এই হাড়ের ভিতরে মজ্জাই হচ্ছে রক্ত উৎপাদনের জায়গাটা, রক্ত উৎপাদনের কারখানা। তাহলে কারো শরীরে অস্থিমজ্জা তখন অনেক বেশি পরিমাণ শ্বেতকণিকা উৎপন্ন করতে বসে যাবে, এবং শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যাবে। একসময় শ্বেতকণিকাগুলোকে সেই ভাইরাস যে হারে বৃদ্ধি পাবে, কোষের ভিতর তো ভাইরাস কয়েকটা ঢুকে তারা কোষের নিউক্লিয়াসকে ইউজ করে তার নিজের মতো ডিএনএ কপি করা শুরু করলো, কপি একদম অসংখ্য ভাইরাস তৈরি করে ফেলতেছে সেখানে। তারা তৈরি করলে কী হবে, কোষটা ধ্বংস হয়ে যাবে না? ওকে, এদিকে কোষও কিন্তু তার এটিপি পুড়িয়ে কিছু কিছু ভাইরাসকে ধ্বংস করতে পারতেছে, কিন্তু ম্যাক্সিমামকে পারতেছে না। ইতিমধ্যে অস্থিমজ্জা ধরো তোমার শ্বেতকণিকা অনেক বেশি উৎপন্ন করে ফেলবে, এবার শ্বেতকণিকা গিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলতে পারবে, তখন তুমি নিজেই জ্বরমুক্ত হবে। কিন্তু কারো আছে যে পারে না, তখন বাইরে থেকে ওষুধের সাহায্য লাগবে বা অ্যান্টিবায়োটিক লাগবে। অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয়? অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ভাইরাসের উপর না। কিন্তু তোমার অনেক সময় জ্বর হলেও অ্যান্টিবায়োটিক দেয়, জানো? কারণ আরেকটা ঝামেলা এখানে আছে, যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া। ভাইরাস যখন তোমার কোষগুলোকে ধ্বংস করতে থাকবে, ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকতেছে না, ব্যাকটেরিয়া এবার ঝামেলাগুলো শুরু করবে। যেটা ব্যাকটেরিয়াকে যেখানে আগে তোমার শরীর ইজিলি, তোমার শ্বেতকণিকা ইজিলি তাকে ম্যানেজ করতে পারতো, এখন শ্বেতকণিকা ব্যস্ত হচ্ছে ভাইরাসগুলোর সঙ্গে যুদ্ধ করতে। এবার ব্যাকটেরিয়া যেগুলো ঢুকতেছে ওগুলোকে তো ফাইট করতে হবে। এই একটা বড় ঝামেলা সে করে দেবে। কাজেই অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ম্যানেজ করবে, অ্যান্টিবায়োটিক দিয়ে শ্বেতকণিকাকে লাগাই দিবে তুমি ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই হচ্ছে মেকানিজমগুলো, দেখো, বুঝতে পারতেছো? ওকে, তাহলে এখানে আমাদের শরীরের মধ্যেও কিন্তু একটা যুদ্ধ হচ্ছে, এবং ওই তুমি যেটা বলছো যে জ্বর হলে তাপ উৎপন্ন হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের কোষ আসলে এটিপি পুরাচ্ছে ওই ভাইরাসগুলোকে ধ্বংস করার জন্য। আর ইতিমধ্যে ব্যাকটেরিয়াও ঢুকতেছে, ওইটাও তো আমাদের শত্রু। তাকে আগে শ্বেতকণিকা তো ম্যানেজ করে নিচ্ছিল, কিন্তু এখন শ্বেতকণিকা ব্যস্ত হয়ে গেছে অন্য কাজেই ব্যাকটেরিয়াগুলোকে ম্যানেজ করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে আমাদের। তবে অনেকে আছে কি অ্যান্টিবায়োটিক ছাড়াই কয়েকদিনের মধ্যে এমনি সব শ্বেতকণিকা, তার নিজের শ্বেতকণিকার সংখ্যা এত বাড়িয়ে ফেলতে পারে, অস্থিমজ্জা এত উৎপন্ন করতে পারে যে দুইটাকে ম্যানেজ করে ফেলতে পারে। হয় না অনেকেরও? তোমার হয় ওষুধ ছাড়া জ্বর যায় গিয়ে? হয়, আমারও হয়, কিন্তু আমাকে তো ওষুধ দিতে হবে। এই জন্য আমার মতে হচ্ছে যে জ্বর হলে চট করে ওষুধ অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল হয়ে যাওয়াটা উচিত নয়। কারণ হচ্ছে কি, একবার যদি তুমি অ্যান্টিবায়োটিক উপর নির্ভরশীল হয়ে যাও, তখন আমাদের শরীরও কিন্তু এক ধরনের সে তখন ওই অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল থাকবে, নিজে আর শ্বেতকণিকা উৎপন্ন করতে চাইবে না। আমার বউ বলে যে খাওয়ার সাথে দাম মনে করাও ভয় পাইয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে
তুমি যদি এমনিতে জ্বর প্রচণ্ড হলে, মানে অনেক বেশি জ্বর হলে, তখন তোমাকে অবশ্যই ওষুধ দিতে হবে। যেমন ধরো তোমার যদি 102-এর চেয়ে বেশি বেড়ে যায়, তখন আসলে রিস্ক নেওয়াটা একদমই বোকামি হবে, ঠিক আছে? কিন্তু ধরো তোমার নর্মাল 99 থেকে 100 ভিতরে জ্বরটা আছে, তখন তোমার একটু দেখা উচিত যে তোমার রেস্টে চলে যাওয়া উচিত, ঠিক আছে? নড়াচড়া করা উচিত নেই। তুমি যত রেস্টে থাকবে, তত তোমার শরীরের ভিতরকার শ্বেতকণিকাগুলো কিন্তু ওটা দ্রুত ম্যানেজ করার একটা সম্ভাবনা থাকবে। এবং প্রপার ডায়েট করবা, বাস এইটাই, আর কিছু না। রেস্ট, বেশি একই পুরাবে না, বেশি পরিশ্রম করবে না। একে হচ্ছে কোষ হচ্ছে তো ভাইরাসগুলোর সঙ্গে যুদ্ধ করে একই পুরাতে ব্যস্ত। এখন তুমি যদি সেখানে আবার নড়াচড়া করো, তাহলে তো সমস্যা হবে, সে পারবে না করতে। কাজে তোমার রেস্টে চলে যাওয়া উচিত। এই জন্য ঘুম যাওয়ার পরে অনেক ভালো লাগে, হ্যাঁ, ঠিক আছে। এবং চেষ্টা করতে হবে যে ঘুমানোর জন্য। অবশ্য অনেক সময় মাথা কামড়ানো যখন শুরু হয়, জ্বর হলে ঘুম যাওয়াটা কষ্ট হয়, তারপর চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় অন্তত পক্ষে রেস্টে চলে যাওয়া। তাহলে তুমি কোষগুলোকে তুমি নিজে আর অতিরিক্ত অ্যাক্টিভি পুরাচ্ছ না, এই হচ্ছে কথা। এমনিতে তোমাকে কিন্তু কোষে অ্যাক্টিভি পুড়িয়ে তোমাকে দুর্বল করে দেবে, কারণ তার উপায় নেই, তার নিজেকে বাঁচতে হচ্ছে। ভাইরাসগুলোকে ফাইট করার জন্য তাপ দিয়ে সেগুলোকে নষ্ট করে দিতে হচ্ছে। এই হচ্ছে জ্বর হওয়ার কারণ। জ্বর আসলে একটা লক্ষণ, কি বুঝতে পারতেছো? যখন তোমার শরীরে কোনো জীবাণু ঢুকছে, সেই জীবাণুগুলোর সঙ্গে ফাইট করার জন্য অ্যাক্টিভি তৈরি করতে হচ্ছে তাকে, এটাই জ্বর। দেখো, বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি আশা করি তাপমাত্রা কি এটা বুঝছো। তাহলে তাপ হচ্ছে একটা সিস্টেমের অণুগুলোর মোট বিশৃঙ্খল গতিশক্তি, আর তাপমাত্রা হচ্ছে আসলে একটা সিস্টেমের অণুগুলোর গড়ে কত গতিশক্তি আছে সেটা। কিন্তু যেহেতু তাপমাত্রার একক আগে থেকে অন্যভাবে মানুষ নির্ধারণ করেছে, গড় গতিশক্তি দিয়ে নির্ধারণ করেনি, কাজেই বর্তমান যে একক, সেই এককে আমরা বলতে পারি তাপমাত্রা হচ্ছে অণুগুলোর, একটা সিস্টেমের অণুগুলোর গড় গতিশক্তির সমানুপাতিক রাশি। তাপমাত্রা কি বুঝছো তো? ওকে, এবার আমরা দেখি তাপমাত্রার কি একক দেওয়া ছিল আগে। এখন কোনো কিছু পরিমাপ করবো, তোমার সময় কতটুকু তুমি সে জানি না, দেখো। আর 10 মিনিট আছে। আচ্ছা, কোনো কিছু আমরা যখন পরিমাপ করবো, একক দেবো, সেই এককে একটা বৈশিষ্ট্য থাকতে হবে যে এককটা মাস বি ধ্রুব হতে হবে, বুঝতে পারছো? যেমন ধরো আমি দৈর্ঘ্য মাপবো, এখন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাই না? একটা একক, আরও একক আছে না, যেমন সেন্টিমিটার অথবা ফুট। তো দৈর্ঘ্যের যে এককটা দিলাম, সেটা ধ্রুব হতে হবে না? নাকি এটা আজকে এতটুকু, কালকে এতটুকু হলে এটা দিয়ে আমি পরিমাপ করতে পারবো? তাহলে তাপমাত্রার যে একক নির্ধারণ করবো, সেই এককগুলো প্রতিদিন একই থাকতে হবে, সে একই তাপমাত্রা থাকতে হবে সেটা। তাহলে আমাদেরকে এখন তাপমাত্রা নির্ধারণের জন্য এমন কিছু তাপীয় ঘটনা আমাকে জানতে হবে, যেটা সবসময় একই তাপমাত্রায় ঘটে। আজকে ঘটলেও যে তাপমাত্রায় ঘটবে, কালকেও ঘটলেও একই তাপমাত্রায় ঘটবে। সেরকম একটা তাপীয় প্রভাব হচ্ছে অবস্থার পরিবর্তন। আমরা যদিও পরে দেখবো, তোমাদের দেখলাম যে এগুলো অল্প করে দিয়েছে এখানে। তাপের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বুঝতে পেরেছো কথাটা? ওই যে বরফ থেকে কঠিন থেকে তরল হয়, তরল থেকে বায়বীয় হয়, ঠিক আছে? ধরো তুমি যে কোনো একটা বস্তু, কঠিন বস্তুকে তুমি তাপ দিচ্ছ, ঠিক আছে? একটা কঠিন বস্তুকে তুমি তাপ দিচ্ছ, যার ফলে সে একসময়, তখন কী হবে? কঠিন বস্তুটাকে তাপ দিলে পড়ে যাবে না, প্রথমে তার তাপমাত্রা পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়তে 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 যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় উঠবে, তখন সে গলা শুরু করবে। এবং মজার বিষয়টা হচ্ছে যে তুমি তুমি তো তাপ দিচ্ছ অনবরত, যখন সে গলা শুরু করবে, মানে অবস্থার পরিবর্তন করা শুরু করবে, তখন তুমি যতই তাপ দাও, ওর তাপমাত্রা আর বাড়বে না। যা বেড়েছিল, যখন যে গলা শুরু করার মুহূর্তে তার যে তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রাটা বজায় থাকবে। তুমি যে তাপশক্তি দিচ্ছ, সেটা শুধুমাত্র তার অবস্থার পরিবর্তনে ব্যয় হবে। সম্পূর্ণ পদার্থ যখন গলে তরল হয়ে যাবে, তখন আবার তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে অবস্থার পরিবর্তনটা সবসময় একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে। যেমন ধরো একটা লোহাকে তুমি যদি এখন লোহা যে স্বাভাবিক তাপমাত্রা আছে, তাকে যদি তুমি তাপ দাও, সে গলবে না,
তাপমাত্রা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে 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 যখন তুমি অনেক তাপ শক্তি দিলাম, যখন তার তাপমাত্রা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তাপমাত্রা যদি আমরা এখনো করি নেই, মোটামুটি তুমি জানো যে ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রা পরিমাপের একটা একক। তুমি যখন লোহার তাপমাত্রা বাড়াতে বাড়াতে যখন 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে নিবা, তখন লোহা গলা শুরু করবে এবং সম্পূর্ণ লোহার খণ্ডটা গলে না যাওয়া পর্যন্ত তার তাপমাত্রা, তুমি যতই তাপ দিচ্ছ তাপমাত্রা 1500 ডিগ্রি থেকে একটুও বাড়বে না। যেই পুরোটা গলে যাবে আবার তার তাপমাত্রা 1500 ডিগ্রি থেকে বাড়া শুরু করবে। ঠিক আছে, আগামীকাল নিয়ে করলো একই, 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে তুললেই তখন একমাত্র সে গলা শুরু করবে। তাহলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনটা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তুমি আজকে করো কি কালকে করো। তাহলে এখন তবে অবশ্য বিভিন্ন বস্তুর সেই অবস্থা পরিবর্তন তাপমাত্রা ভিন্ন ভিন্ন। যেমন লোহার যে তাপমাত্রায় কোনো বস্তু গলে যায়, মানে কঠিন থেকে তরলে পরিণত হয়, সেটাকে ওই বস্তুটার গলনাঙ্ক বলা হয়। নাম শুনছো গলনাঙ্ক? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নাম শুনেছো এগুলো? গলনাঙ্ক হচ্ছে একটি তাপমাত্রা, কোনো বস্তু যে তাপমাত্রায় বস্তুটা সম্পূর্ণ, যে তাপমাত্রায় বস্তুটা কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু করে এবং সম্পূর্ণ পদার্থটি তরলে পরিণত না হওয়া পর্যন্ত ওই তাপমাত্রা স্থির থাকে, বুঝতেছো? তাকে পদার্থের গলনাঙ্ক বলা হয়। ঠিক আছে, একটা পাতিল, রান্নার পাতিল, ওটাকে তাপ দিলে আমরা যে রান্না করার সময় ওটা তো অনেক তাপ চলে যায় না, তখন ওটা গলে না? ওইটার গলনাঙ্ক অনেক উচ্চ, এই জন্য। কেন, ওখানে কি এমন আছে? ওটার পাতিল তো মাটির তৈরি, মাটি যখন তুমি আগুনে দাও, তখন মাটির মধ্যে মাটির যে বিভিন্ন আয়নগুলো আছে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, থাকে পোড়া মাটি বলা হয়। রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার এমন 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 উপাদান প্রস্তুত হয়ে যায়, শক্ত হয়ে যায়, বেশি শক্ত না, মোটামুটি হার্ড হয়ে যায় এবং তার গলনাঙ্ক অনেক বেড়ে যায়। সব পদার্থের গলনাঙ্ক একই না, অনেকটা ইটে পরিণত করার প্রক্রিয়ায় চলে যায় আর কি। ঠিক আছে, ওরকম ওভাবে তৈরি করা হয় পুড়িয়ে। ঠিক আছে, তাহলে ওখানকার যে আয়নগুলো আছে সেগুলো রাসায়নিক বিক্রিয়া করে মাটির থেকে ভিন্ন গুণাগুণের একটা পদার্থে পরিণত হয় আসলে, যেটাকে পোড়া মাটি বলবো আমরা। তো এটার উচ্চ গলনাঙ্ক হয়ে যায়। ওগুলোর সমস্ত ধাতব পদার্থেই মোটামুটি গলনাঙ্ক উচ্চ, সমস্ত ধাতব পদার্থেই। ঠিক আছে, গলনাঙ্ক উচ্চ। প্লাটিনাম অনেক বেশি, প্লাটিনাম ধাতুটার গলনাঙ্ক অনেক অনেক বেশি, বলবে না এটা সহজে। তুমি যদি ওই তাপমাত্রা দিতে পারো, পোড়া মাটির গলনাঙ্ক যা হবে, তুমি যদি ওই তাপমাত্রা তাকে দিতে পারো, সে তখন গলা শুরু করবে সুরসুর করে। তাহলে এক একটা বস্তুর গলনাঙ্ক ভিন্ন ভিন্ন, অর্থাৎ যে তাপমাত্রায় গলে সেই তাপমাত্রাটা ভিন্ন ভিন্ন। এই জন্যই কোনো বস্তুকে দেখবে যে তাপ দিলে দ্রুত গলে যাচ্ছে, আর কোনো বস্তুকে দেখবে তাপ দিলে গলছে না, তার মানে তার তাপমাত্রা তখনও গলনাঙ্কে, মানে যে তাপমাত্রায় পৌঁছলে সে গলা শুরু করবে সেই তাপমাত্রা তুমি তাকে দিতে পারছো না। এটি হচ্ছে কথা। সাধারণত জৈব পদার্থগুলো, এই যে কাপড়, পলিথিন, এগুলোর গলনাঙ্ক অনেক কম। ঠিক আছে, কাপড়টা অবশ্য তুমি যদি আগুন ধরিয়ে দাও, এখানে গলার আগে একটা ঘটনা করতে যাবে, সেটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, সে পুড়ে যাবে এবং ম্যাক্সিমাম বাষ্প হয়ে উড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে গলার সুযোগ পাবে না। তার আগে রাসায়নিক বিক্রিয়া ঘটে পুড়ে যাবে, পুড়ে দহন হয়ে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন গ্যাসীয় পদার্থ হয়ে সে ইয়ে হয়ে যাবে, গলার সুযোগ পাবে না। তুমি যদি তাকে বায়ুহীন স্থানে আবদ্ধ করে তাকে তাপ দিতে পারো, তখন সে গলে যাবে। হ্যাঁ, যে কোনো জৈব পদার্থ গলে যাবে, তরল হবে। যেমন লোহার কালার একটু দেখতে সিলভার কালার, একটু পারদের মতো দেখতে লাগে, যদি মানে লোহা গলায় আবার যদি শুইয়া হয়ে যায়। তুমি দেখছো? দেখো না, লোহা গললে লাল লাগবে, লাভার মতো লাগবে, লাল। অন্য কিছু হয়তো বা বললে সিলভার কালারের মতো লাগবে। এটা বললে যে কি কালার লাগবে আমি ঠিক বলতে পারবো না, তবে নিশ্চয়ই কোনো একটা কালার উৎপন্ন হবে, কালার হবে বাস, বলবে, এটাও বলবে যদি তুমি তাকে পুরানোর ইয়েটা বন্ধ করে দিতে পারো। তার কেন এটা মানে বাতাসের সাথে কি সম্পর্ক? ও, তুমি পুরো বিষয়টা জানো। দেখো, দহন বা পুড়ে যাওয়া মানে হচ্ছে যখন তুমি কোনো একটা বস্তুতে তাপ দিচ্ছ, আমাদের বাতাসের অক্সিজেন আছে না,
অক্সিজেনের সঙ্গে সে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা উঠবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তখন সে বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। এই বিক্রিয়ায় প্রচুর বিক্রিয়া করে তার জৈব পদার্থ কার্বন, তুমি জৈব অণু করতেছো, তাহলে তুমি জানো সেখানে কার্বন আছে, তাহলে বাতাসে অক্সিজেনের সঙ্গে কার্বনগুলো বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে পুড়ে যাওয়া দহন বিক্রিয়া, বুঝতে পারতেছো? এখন তুমি যদি বাতাসকে অনুপস্থিত রাখো, তাহলে তো সে বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না, যার ফলে ওই তাপমাত্রায়, যে তাপমাত্রায় সে জ্বলা শুরু করতো, সেটা করতে পারবে না, কাজে সে গলে যাবে। ঠিক আছে? এই কাপড়ের জ্বলনাঙ্ক, যে তাপমাত্রায় জ্বলা শুরু করবে, সে পুড়ে যাওয়া শুরু করবে, জ্বলনাঙ্কটা না গলনাঙ্ক চেয়ে কম, এই জন্য গলার আগেই সে জ্বলা শুরু করবে, কাজে তুমি তাকে গলতে দেখবে না কখনো। দেখো, বুঝতে পারতেছো? হ্যাঁ, এগুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে কোনো কিছু কেন গলছে না, ও গলছে না কেন? আসলে এখানে অনেকগুলো ফাইট আছে। এখানে একটা হচ্ছে তার গলনাঙ্ক উচ্চ কিনা, অনেক উচ্চ তাপমাত্রায় গললে তুমি যে তাপমাত্রা তাকে দিয়েছো সেই তাপমাত্রা সে গলবে না, অথবা সে গলার আগেই জ্বলে যায় কিনা। ঠিক আছে? তুমি যদি একে বায়ুহীন চেম্বারে রেখে তাপ দাও, এ অবশ্যই গলে যাবে। আরেকটা জিনিস দেখছি, মোমবাতি থাকে না, মোমবাতি যে উপরে আগুন থাকে, আগুনের হালকা একটু উপরে, কিন্তু ওটা কিন্তু আঁকা মানে ওখানে কিছু থাকে না, কিন্তু দেখতে লাগে ওটা আঁকা, মানে শিখাও না অ্যাকচুয়ালি, মানে যে মোমবাতি যে আগুনটা জ্বলে ওটার উপরে যে গরমটা থাকে না, গরমে একটু কাঁপতে থাকে, একটু কাঁপতে থাকে, মানে লাগে যেন পরিবেশটা কাঁপতে, আশপাশে ধরো পিছনে দেওয়াল থাকে, দেওয়ালটা এমন করে কাঁপতে থাকে। অথবা এই বিষয়টা তুমি তোমার আম্মু ধরো রান্না করছেন, তখন তার পিছনে দেওয়ালেও দেখতে এরকম করে কাঁপতেছে। শুধু মোমবাতি নয়, বড় বড় রান্না করো ওই যে আরো বেশি দেখবে, তাপ বেশি উৎপন্ন হলে দেখবে ওখানে পিছন দিকে একদম এরকম করে কাঁপতেছে। এটা তো আলোর খেলা। তুমি আলোর প্রতিসরণ বিষয়টা জানো? ক্লাস 8-এ পড়তে যাবে, এগুলো জানো না? আচ্ছা, ওই যে প্রতিসরণ কোণ, এগুলো বিষয়টা হচ্ছে যে আলো যখন, তুমি যেহেতু প্রশ্নটা করছো, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় বিভেদ তলে, এই দুইটা স্বচ্ছ মাধ্যমের সেপারেটিং তলটা, এই বিভেদক তলে যখন সে তির্যকভাবে আপতিত হয়, তখন সে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে। ঠিক আছে? আমাদের চোখ কি করে বস্তু দেখে? এই যে তুমি দেখছো, এটাকে কিভাবে চোখে বস্তু দেখে বলো তুমি? ওখান থেকে আলোক রশ্মি বা ফোটন কণা যাই বলো আসছে, শুধু একটা আসলে হবে না, 2-3টা রশ্মি আসতে হবে। চোখ বা মস্তিষ্ক, চোখ তো দেখে না, দেখে মস্তিষ্ক করবে কি, ওই রশ্মিগুলোর উৎস খুঁজবে, ওখানে রশ্মিগুলোকে একটা বিন্দুতে মিলাতে পারলে তখন সেখানে বস্তুটাকে দেখবে। যেমন এই বস্তু থেকে আলোক রশ্মি কয়েকটা আসছে, মস্তিষ্কগুলোকে ওই বিন্দুতে মিলাতে পারছে, কাজে ওই বিন্দুতে আমরা বস্তুটাকে দেখছি। এখন ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু আছে, এখান থেকে একটা আলোক রশ্মি, তোমার চোখ এখানে আছে, ঠিক আছে, এখান থেকে একটা আলোক রশ্মি এখানে আসলো, তোমার চোখ মনে করো এটা, আর একটা আলোক রশ্মি মনে করো এদিকে গিয়ে এভাবে বাঁক নিয়ে আসলো, দিক পরিবর্তন করে আসলো। এবার তোমার চোখে চোখ, মানে তোমার চোখ বলতে চোখ তো আসলে কিছু না, মস্তিষ্ক বলবে কি এই রশ্মিগুলোকে, তোমার মস্তিষ্ক এই কথা তো জানবে না যে এখানে যে দিক পরিবর্তন হয়ে গেছে, তার কাছে আসা যে ফাইনাল রশ্মি, সেগুলোকে পিছন দিকে বাড়িয়ে দিয়ে উৎস পাবে যে এখানে, এটাকে সে দেখবে এখানে, এটা হচ্ছে প্রতিবিম্ব, যে এক ধরনের ইলুশন, তাই না? প্রতিবিম্বটা, রশ্মিগুলো যখন দিক পরিবর্তন করে, তখন সে দিক পরিবর্তিত রশ্মিগুলোকে যখন সে উৎস খুঁজে পায়, তখন উৎসটাকে অন্য জায়গায় পায়, তাহলে এই বস্তুটাকে সে এখানে দেখবে। কি বুঝতে পারছো? তখন কতটুকু রশ্মিগুলো দিক পরিবর্তন করবে সেটা এই মাধ্যমটা প্রতিসরাঙ্ক নামক একটা ধর্ম আছে, মনে পড়ছে কিনা? প্রতিসরাঙ্ক, বস্তুটার ধরো ঘনত্ব যদি বেড়ে যায় তখন তার প্রতিসরাঙ্ক বেড়ে যাবে, ঘনত্ব কমে গেলে প্রতিসরাঙ্ক কমে যাবে, মনে করো, যদি পুরোপুরি কথাটা সত্য নয়। ঠিক আছে? তাহলে প্রতিসরাঙ্ক চেঞ্জ হলে, ধরো এই বস্তুটা একবার এখানে দেখবে, আবার অন্য কোনো সময় হয়তো বা প্রতিসরাঙ্ক কমে গেলে দিক বেশি পরিবর্তন করবে না রশ্মিগুলো, তখন হয়তো চোখ এখানে দেখবে, বস্তুটাকে একবার এখানে দেখবে। যদি এই মাধ্যমটা বা এই মাধ্যমটা যে কোনো একটা মাধ্যমে যদি ঘনত্ব চেঞ্জ হতে থাকে, তাহলে খেয়াল করো, তুমি যেটা বলছো মোমবাতির পিছনে অথবা চুলার পিছনে, চুলা যখন গরম হচ্ছে তখন উত্তপ্ত চুলার উপরের যে বাতাস, সেটা কি হচ্ছে? প্রসারিত হয়ে যাচ্ছে, তাই না? আমরা দেখবো যে কোনো বস্তু তাপ দিলে আয়তনে প্রসারিত হয়। কি বুঝতে পারছো?
আয়তনে প্রসারিত হয়ে যাচ্ছে, যার ফলে সে আর্কিমিডিসের নিচে থেকে ঘনত্ব কমে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, মানে এখানে একটা ঘনত্বের পরিবর্তন হচ্ছে, যার ফলে দেওয়াল থেকে কিন্তু বায়ু মাধ্যম হয়ে তোমার চোখে আলো আসতেছে ওই দেওয়ালের বিন্দু থেকে। তাহলে তোমার চোখ কিন্তু এরকম ইলুশন দেখতেছে, তাই না? তাহলে এখন ওই চুলার উপরের বাতাসের ঘনত্ব হেরফের হওয়াতে একবার প্রতিবিম্বটা তুমি এখানে দেখবা, একবার এখানে, এই 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 এরকম করতে থাকবে। জাস্ট ঘনত্ব পরিবর্তনের কারণে তোমার প্রতিসরাঙ্ক চেঞ্জ হচ্ছে। কাজেই দিক পরিবর্তন, আলোক রশ্মি একবার দিক পরিবর্তন করছে বেশি, কাজে তুমি বিন্দুটাকে এখানে দেখবা, আবার কম, আর একটু পরে করছে একটু কম, কাজে তুমি এখানে দেখবা, কাজে বিন্দুটা এদিক 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 ওদিক সরা শুরু করবে প্রত্যেকটা। এটাই আলোর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক চেঞ্জ হচ্ছে বলে তুমি এটাকে এভাবে দেখতে চাও। আচ্ছা, তোমার মনে হয় সময় তো তাহলে নাই, তাহলে আজকে এতটুকু শেষ করে দিচ্ছি। ওকে, আমরা তাহলে তাপমাত্রার এককটা পরবর্তীতে শুরু করবো আর কি আবার।